ভেঙে যায়। এই দুজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তারা তাকে রক্ষা করে হসপিটালে নিয়ে আসে। অনেক গোপনীয়তার সহিত কাজটা করা হয়েছে বিদায় আমাদের গুটি কয়েক অফিসার উপরমহল ছাড়া কেউ জানে না মেহরান বেঁচে আছে। উপস্থিত দুজন অফিসারকে দেখিয়ে কথা শেষ করলেন জেনারেল। স্রোতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মেজর সাহেব 2 দিন আইসিইউতে। না জানি কতটা কষ্ট সহ্য করছেন। সে সব কষ্ট ঠিক করে দিবে, সব। স্রোত কান্নামাখা স্বরে বলল, আমরা ওনার সাথে দেখা করতে চাই। অফিসার, আপনি ওনাদের নিয়ে যান। খেয়াল রাখবেন মিডিয়ার লোক যেন এখনই কিছু না জানে। একজন অফিসারকে উদ্দেশ্য করে বললে সে স্রোতদের নিয়ে রওনা হয়। পরপর 3টে গাড়ি শো শো করে ত্যাগ করে চট্টগ্রাম সেনানিবাস। উদ্দেশ্য স্বনামধন্য একটি প্রাইভেট হাসপাতাল। সকলের মুখে হাসি, প্রশান্তি। যে অবস্থাতেই থাকুক না কেন, বেঁচে তো আছে। পৃথিবীতে তার অস্তিত্ব আছে, এটাই অনেক। বনলতা বেগম পুরোটা রাস্তা স্রোতকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো স্রোত। আল্লাহ তোমাকে স্বামীহারা করেননি। আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হবে না, হতে পারে না। সেদিন রাতে দস্যুরা আর্মিদের উপস্থিতি টের পেয়ে সাবধান হয়ে যায় আর রুখে দাঁড়ানোর পদক্ষেপ নিতে থাকে। আর্মি সদস্যরা অতর্কিত আক্রমণ জানালেও দস্যুরা আগে থেকে জানার কারণে সুরাহা করতে পারেনি। ফলস্বরূপ মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে এসে সেনা সদস্যকে বাঁচানোর জন্য, তাকে সরানোর জন্য ধাক্কা দিতে আসলে সেগুলি মেহেরাদের হাত ছিটকে বেরিয়ে যায়। মেহেরাত নিজেকে সামলে ওঠার আগেই তার বুকে গুলি লাগে। ফলস্বরূপ তার বুকের আর হাতের ব্যান্ডেজ দুটো ওই জায়গায় পড়ে যায় আর সে পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করে। দুজন অফিসার তাকে সেভ করে নিরাপদ স্থানে পৌঁছাতেই তারা বোমা বিস্ফোরণের শব্দ পায়। পাহাড় যেন কেঁপে ওঠে। গাড়ি এসে থামে সুউচ্চ কয়েকটি ভবনের সামনে। বিশাল এলাকা নিয়ে এই হসপিটাল। সূর্য তখন মাথার উপর নিজের দাপট দেখাতে ব্যস্ত। অফিসারদের অনুসরণ করতে করতে সবাই চলে যায় আইসিইউতে। করিডোরে কয়েকজন গার্ড আর কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। হাসপাতালের এই 5 তলা এই দিকটা সম্পূর্ণ খালি করা হয়েছে। অফিসার, গার্ড, ডক্টর এবং নার্স ছাড়া সাধারণ মানুষের আনাগোনা নিষেধ। স্রোত গিয়ে দাঁড়ালো দরজার বাহিরে, উপরের দিকে ছোট গোল গ্লাসটার সামনে, যেখান থেকে ভেতরের মেহেরাদের ঘুমন্ত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহেরাদের শরীরে এত ব্যান্ডেজ দেখে স্রোতের বুকে যেন রক্তক্ষরণ শুরু হলো। সে চোখ ফিরিয়ে নিল। তার সহ্য হচ্ছে না। সে তার প্রেমিক পুরুষকে এই অবস্থায় দেখতে পারছে না। একবার মনে হচ্ছে মেহেরাদের এমন করুণ অবস্থা দেখার আগে ওর চোখগুলো অন্ধ কেন হলো না। আমার মন চাচ্ছে এক ছোটে মেহেরাদের বুকে হামলে পড়তে। স্রোত সরে গেল দরজার সামনে থেকে। একে একে পরিবারের সকল সদস্যরাই মেহেরাতকে চোখের দেখাটুকু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্রোত করিডোরে অবস্থিত বেঞ্চে বনলতা বেগমকে জড়িয়ে ধরে বসে আছে। বনলতা বেগম বললেন, এমন পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি স্রোত, এবার তোমার পালা, ধৈর্য ধরো। এই থেকে দেখে যাচ্ছে ডাক্তার এবং নার্স ভেতরে কথা বলছে, কিন্তু কেউ বের হচ্ছে না। কারো থেকে কিছু জানতেও পারছে না। মেহেরাদের অবস্থার কি অবনতি ঘটল? ভাবনার মাঝেই ডাক্তার বের হলে স্রোত তার দিকে এগিয়ে যায়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, স্যার, পেশেন্টের কি অবস্থা এখন? সিচুয়েশন ক্রিটিক্যাল, ডেটেরিওরেটেড করতেছে। হার্টের পাশ দিয়ে গুলি যায়, অনেক কমপ্লিকেশন তৈরি হয়েছিল। কাল বিকেলে অপারেশন করা হয়েছে। অপারেশন থিয়েটারে আমরা রোগীকে হারাতে বসেছিলাম, তবে মিরাক্কেল হলো অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু এই জায়গায় এসে থেমে যায় ডক্টর। তার চেহারায় চিন্তার ছাপ। স্রোত বলল, কিন্তু কি স্যার, থেমে গেলেন কেন? পেশেন্টের এখনও সেন্স ফিরেনি। কথাটা যেন করিডোরে বজ্রপাত সৃষ্টি করলো। সবাই আঁতকে উঠল। কি বলছেন স্যার? আঁতকে উঠে বলে স্রোত, হ্যাঁ, পাহাড় থেকে গড়িয়ে পড়ায় মাথায়ও সামান্য আঘাত লেগেছে। হার্টের কমপ্লিকেশনের জন্য ব্লাড সার্কুলেশন, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। যে কোনো সময় হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এখন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। হায়াতমত সৃষ্টিকর্তার হাতে। আপনারা প্রে করুন যাতে করে অপারেশন থিয়েটারের মতো আরেকটা মিরাক্কেল ঘটে। রৌদ্র উজ্জ্বল আকাশটাকে যেন মুহূর্তের মধ্যেই কালো মেঘ ঘিরে ফেলল। এতক্ষণ শক্ত হয়ে থাকা মায়ের মনও কেঁদে উঠল। কান্নায় ভেঙে পড়লেন বনলতা বেগম। তার পাশে মাহিরা বসা, মাকে আগলে ধরল, তার চোখেও জল। তাদের ভাই বোনের সম্পর্কটা সবসময় অন্যরকম ছিল। ভাই বোন কম, বন্ধু ছিল বেশি।
এখন সেই ভাইরূপী বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। কাঁদল না শুধু স্রোত, মেহেরাতকে দেখার পর থেকেই তার ভেতরে এক অদ্ভুত শক্তি উদয় হয়। কাঠিন্যতা আবার তার খোলসে রূপান্তর হয়। সে ডক্টরকে বলে, স্যার পেশেন্টকে দেখা যাবে? না, এখন আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। স্যার আমি মেডিকেল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্টে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার ফাইনাল প্রফেশনাল এক্সাম চলছে। আমি ভেতরে গেলে আশা করি সমস্যা হবে না, বরং হেল্প হবে। ডাক্তার অবাক হলেও ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, এটা তো তোমার আগে বলা উচিত ছিল, তাহলে এতক্ষণ বাইরে বসে থাকতে হতো না। তুমি যাও ভেতরে, তোমার উপর আমি সম্পূর্ণ ভরসা করলাম। তারপর ভিতরের নার্সকে রেখে স্রোত সম্পর্কে সব বলে এবং জানাই যে সে আইসিইউতেই থাকবে। বাড়ির বাকি সবাই যারা এসেছিল সবাই চলে যায় মেহেরাতদের ফ্ল্যাটে। এখানে থেকে বের করে লাভ নেই, এত মানুষ এখানে থাকা যাবে না। তারা বিকেলের দিকেই ঢাকায় রওনা হবে। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যাবে। এখন হাসপাতালে শুধু বনলতা বেগম আর স্রোত আছে। বনলতা বেগম বসে আছেন জায়নামাজে। ডাক্তার চলে গেলে স্রোত নার্সের পেছন পেছন আইসিইউর ভেতরে প্রবেশ করে। তার পা যেন নড়তে যাচ্ছে না, হাত পা অবশ হয়ে আসছে, শরীর অসাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রথম সে এমন একটা কেবিনে প্রবেশ করছে। কিন্তু তার জীবনের সহস্রাধিক ঘন্টা, লক্ষাধিক মিনিট সে হাসপাতালের কেবিনে, ওয়ার্ডে, আইসিইউতে কাটিয়েছে। এইসব যন্ত্রপাতি, এই রুম সব তার অতি পরিচিত। কিন্তু আজ সব নতুন লাগছে, অচেনা লাগছে। সে কখনো ভাবতেও পারেনি ক্ষণ সময়ে হয়ে যাওয়া তার অতি প্রিয় মানুষটার জন্য তার এই রুমে প্রবেশ করতে হবে। সে ধীর পায়ে মেহেরাদের বেডের সামনে দাঁড়ায়, অপলক চেয়ে থাকে তার দিকে। কত যন্ত্রপাতি ঘিরে আছে মানুষটাকে। মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। নার্স স্রোতকে থাকতে বলে চলে যায়। স্রোত একটা চেয়ার টেনে মেহেরাদের পাশে বসে, ক্যানোলা লাগানো হাতটায় আলতো করে স্পর্শ করে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। চোখ দিয়ে অজান্তেই অনিচ্ছায় জল গড়িয়ে পড়ছে। মানুষটার সামনে সে কাঠিন্যতা ধরে রাখতে পারে না। তার কাঠিন্যতা মেহেরাদের সংস্পর্শে এলে মোমের মতো গলে যায়। কী ভেবে যেন উঠে দাঁড়ালো স্রোত। মেহেরাদের উন্মুক্ত কপালে অনেক সময় নিয়ে গাঢ় করে ঠোঁট ছোঁয়ালো। তারপর চোখে, নাকে, গালে, থুতনিতে, ঠোঁটে কতদিনের তৃষ্ণা মেটালো কে জানে। মেহেরাত সজাগ থাকলে নিশ্চিত দুষ্টুমি করে বলতো, বউ, তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছো। তুমি আমার লজ্জা হরণ করছো। ছি স্রোত, ছি। দিস ইজ ভেরি ব্যাড স্রোত। এমনটা করেছিল স্রোত যখন চট্টগ্রামে এসেছিল। কাক ডাকা ভোরে ঘুম ভাঙলে নিজেকে মেহেরাদের উন্মুক্ত বুকে আবিষ্কার করে। মেহেরাত তখনও ঘুমে। স্রোত মেহেরাদের বুকে ভর দিয়ে তার সারা বদন উষ্ণ চুম্বনে সিক্ত করে দেয়। ঠিক ঠোঁট ছোঁয়ার মুহূর্তেই ধপ করে চোখ মেলে তাকায় মেহেরাত। আতকে ওঠে স্রোত। সে ছিটকে দূরে সরতে নিলে মেহেরাত তাকে বাহুবন্ধনে আটকে ফেলে। দুষ্টুমি করে বলে, মেজর মেহেরাত সাদাফের লজ্জাহরণ করছো তুমি। তুমি তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছ। ছি স্রোতসিনী। এমনিতেই চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে তার চেহারা যেমন অবস্থা হয়, স্রোতেরও তেমন অবস্থা। এর উপর আবার নিজের স্বামীর লজ্জা হরণের অপবাদ শুনে চোয়াল ছুলে গেল। মেহেরাত বাঁকা হেসে বলল, ইউ হ্যাভ টু বি পানিশড স্রোত। পানিশমেন্ট? অরুণ চোখে চেয়ে বলল স্রোত। মেহেরাত এবার স্রোতকে বালিশে শুয়ে দিয়ে নিজের স্রোতের উপর একটু ঝুঁকে বলে, ইয়েস ম্যাম, আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পানিশমেন্ট তো আপনার প্রাপ্য, পেতেই হবে। আমি দিব পানিশমেন্ট। আমি অনেক স্ট্রিক্ট রুলস ফলো করি। শেষের বাক্যটি গাঢ় স্বরে বলেছিল মেহেরাত। তারপর ঘরময় স্রোতের হাসি ঝনঝনিয়ে শব্দ তুলছিল। পুরনো কথা মনে পড়তেই স্রোতের ঠোঁটে হাসি ফুটে। ভিতরটা পুড়ছে, বড্ড পুড়ছে। অশ্রু গড়িয়ে পড়ল মেহেরাদের সারা বদনে। স্রোত আবার হাসল। মেহেরাদের হাত নিজের দু হাতের আঁচলে নিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রেখে বলল, ফিরে আসুন মেহরাত, আপনার স্রোত শিবিনীর কাছে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আমার ভেতরটা খা খা করছে, বুকটা ফেটে যাচ্ছে। আরেকবার মিরাক্কেল হোক। এভাবে অনেক সময় পার হয়। সময়ের খেয়াল কে রাখে? স্রোত তখনও হাতে মাথা টেকিয়ে রেখেছে। হঠাৎ টের পেল তার মুঠোবন্দি মেহেরাদের হাতের আঙুলগুলো নড়ছে। সে চমকে ওঠে। সত্যি সত্যি নড়ছে, চোখের পাতা নড়ছে। স্রোতের চোখে মুখে হাসির ঝলক। বিড়বিড়িয়ে বলে উঠল, অনেক শুক্রিয়া আল্লাহর দরবারে মিরাক্কেল ঘটানোর জন্য। কেবিনে এখন দুজন ডাক্তার, লেফটেন্যান্ট জেনারেল এবং একজন নার্স উপস্থিত।
স্রোত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছে। মেহেরাদের জ্ঞান ফিরতেই স্রোত